স্ত্রীকে স্পর্শ করার আগে দেনমোহর পরিশোধ করতে হয়, তা তোর বাবা মা তোকে শেখায়নি? বল। ইকবাল, কি ব্যাপার, কি হয়েছে? মা, তোমার ছেলের বউ হওয়ার জন্য ও আমাকে বিয়ে করেনি, বিয়ে করেছে প্রতিশোধ দেবার জন্য। ও আমাকে ওর বাড়ির চাকর বানিয়ে রাখতে চায়, ও দেনমোহরের টাকা চায়। এ কথা কি সত্যি চৈতি? হ্যাঁ হ্যাঁ, সত্যি। আমি যা বলেছি সেটা করিয়েই ছাড়বো। তোমার ছেলে হয় আমার দেনমোহরের 1 কোটি টাকা পরিশোধ করবে, নয়তো আমার বাড়ির চাকর হয়ে থাকবে। ইকবালও তোমার চেয়ে কম জেদি নয়। যারা ওকে চেনে জানে, তারা ওকে বলে জেদি বাবার জেদি সন্তান। তুমি যতই চেষ্টা করো না কেন, ও তোমার কাছে মাথা নত করবে না। কারণ আমি ওকে অনেক কষ্টে বড় করেছি সত্য, কিন্তু অন্যায়ের কাছে মাথা নত করার শিক্ষা দিইনি। কিন্তু আমি তোমার ছেলের মাথা নত করিয়েই ছাড়ব। আমি আমার দেনমোহরের মাত্র 1 কোটি টাকা চাই। অবশ্যই তুমি পাবে, কারণ এটা তোমার ন্যায্য পাওনা। তবে এর জন্য তোমাকে অপেক্ষা করতে হবে, সময় দিতে হবে। আমার বিশ্বাস, তাহলে আমার ছেলে গুনে গুনে তোমার দেনমোহরের টাকা পরিশোধ করে দিতে পারবে। আর যদি ব্যর্থ হয়, তাহলে তোমার ছেলেকে আমার বাড়িতে চাকর হয়ে থাকতে হবে। বলো, রাজি? মা, মা তুমি এই বেয়াদবটাকে বলো ওর দেনমোহরের টাকা ও সময় মতোই পেয়ে যাবে। সেই সময়টা কতদিনের আমরা কি তা জানতে পারি? টাকা তো আর বাতাসে ওড়ে না, পরিশ্রম করে রোজগার করতে হয়। তাই দিনক্ষণ বলা আমার পক্ষে সম্ভব নয়। আমি শুধু এইটুকুই বলতে পারি, আমার জীবনের সবকিছুই হলো আমার মা। সেই মায়ের মাথায় হাত রেখে আমি কথা দিয়েছিলাম, আমার বিয়ের দেনমোহর হবে 1 কোটি টাকা, আর সেই কথা আমি রাখবই। বুঝলে মামুনি, দেনমোহরে টাকা জোগাড় করার নাম করে মা ছেলে এখান থেকে কেটে পড়া ধান্দা করছে। মানে মানে খুব সোজা। আমরা কি করে বিশ্বাস করব 1 কোটি টাকা জোগাড় করে তোমার ছেলে এখানে ফিরে আসবে? আমরা কি করে বিশ্বাস করব তোমরা মা ছেলে পালিয়ে যাবে না? তাহলে তোমরাই বলো, কি করলে বিশ্বাস করবে যে আমরা পালিয়ে যাব না? একটা শর্ত মেনে নিলেই বিশ্বাস করব। কি শর্ত? শর্ত খুবই সহজ, তুমি টাকা নিয়ে ফেরত না আসা পর্যন্ত তোমার মা আমাদের জিম্মায় থাকবে। কি রাজি? রাজি। তবে শর্ত আমারও আছে। আমার সন্তান যদি চৈতির দেনমোহরের কোটি টাকা পরিশোধ করতে পারে, তাহলে চৈতিকে আমার সন্তানের পা জড়িয়ে ধরে ক্ষমা চাইতে হবে এবং বলতে হবে আমার সন্তানই ওর যোগ্য স্বামী। জিজ্ঞেস করো চৈতিকে এই শর্তটা মেনে নেবার সাহস ওর আছে কিনা। মেনে নে চৈতি, কারণ টাকা বাতাসে ওড়ে না। টাকা ছাড়া ওকে তোর বাড়িতে চাকরের কাজ করার জন্য আসতেই হবে। চৈতি মেনে নেই। মেনে নে চৈতি, মেনে নে। মেনে নে চৈতি, আরে টাকা তো বাতাসে ওড়ে না, এ কথা তো ইকবালই বলেছে। ঠিক আছে, মেনে নিলাম। আমরাও মেনে নিলাম। না মা, তুমি তোমার কথা ফিরিয়ে নাও। মা, তুমি কেন আমার জন্য জিম্মি থাকবে? আমি সন্তান হয়ে এত বড় শাস্তি, এত বড় কষ্ট তোমাকে দিতে পারবো না মা। আমি প্রয়োজন ওর বাড়িতে চাকর। আর বলবি না। কে বলে তোর জন্য আমাকে শাস্তি ভোগ করতে হবে? আর কষ্টের কথা বলছিস? একজন মা যখন সন্তান জন্ম দেয়, তখন তার যে কষ্ট হয়, সেই কষ্টের তুলনায় এই কষ্ট কিছুই না রে বাবা। আবার মা যখন সেই সন্তানের মুখ দেখে, তখন সব কষ্ট ভুলে যায়।
এবার না হয়তো সাফল্যের অহংকারে এই বুকটাকে ভরিয়ে তোলার জন্য আর একটু কষ্ট করব। মা, কোনো ভয় নেই, তোর মাথায় মায়ের আশীর্বাদের হাত রইল। তোকে জয়ী হতেই হবে। তুই ঠিকই প্রমাণ করতে পারবি তুই যেমন আমার অহংকার, তেমনি চরিত্রের যোগ্য স্বামী। আমি জানি তুই এই বাড়িতে বীরের মতো ফিরে আসবি। কি বলছিস তুই? এটা কি করে সম্ভব? বিশ্বাস করতে পারছিস নেই তো? মারও বিশ্বাস করতে কষ্ট হয়েছে। তবে আজ থেকে শুরু হবে আমার মায়ের অহংকার জয়ী করার জন্য নতুন করে এক যুদ্ধ। কি আছে তোর? আমার মায়ের দোয়া, সারা পৃথিবীর সমস্ত মায়ের দোয়া। তুই দেখিস কাজল, আমি ওই ধনীর অহংকারী মেয়েকে শুধু দিনমোহরের কোটি টাকায় ফিরিয়ে দেব না, ওর সমস্ত অহংকার মিথ্যে করে দিয়ে ওকে ওর প্রাচুর্যের সিঁড়ি থেকে টেনে হেসে আমার মায়ের পায়ের নিচে এনে ফেলবো। ও একটু আশ্রয়ের জন্য আমার মায়ের পা জড়িয়ে ধরে কাঁদবে, আর আমি সেদিন প্রাণ খুলে হাসবো। কবে 1 কোটি টাকা হবে? কবে আমি আমার মাকে মুক্ত করে আনবো? বাইর হ, বুড়ি আমার বাড়ি থেকে। এত রাতে আমি কোথায় যাব বৌমা? জাহান্নামে যাবি। তোর ছেলে টাকা জোগাড় করার নাম করে ভেঙে গেছে। ওই খাড়া খাড়া কইতাছে। এই তুই জানিস না ওকে মারার জন্য 10 লাখ টাকার কন্ট্রাক্ট নিয়েছি আমরা। 10 লাখ? ভাগ চাইলে ভাগ পাবি, আমাদের দলে চলে আয়। আমি না হয় আমার জীবন বাঁচানোর জন্য তোমাকে 20 লাখ টাকা দিতে চেয়েছিলাম, কিন্তু তুমি কেন এত কঠিন একটা বাজি ধরলে? তুমি তো মারাও যেতে পারতে। তোমার টাকার এতই প্রয়োজন? আমার এত বেশি টাকার প্রয়োজন যে টাকার জন্য আমার জীবন নিয়ে একবার নয়, দুবার নয়, বারবার জুয়া খেলতে রাজি। কিন্তু কেন? এই কেনর উত্তর আমি আপনাকে দিতে পারবো না। এটা এটা আমার লজ্জা। পুরুষ মানুষের কাছে কোনো লজ্জা নেই। লজ্জা হলো নারীর ভূষণ। বলো তুমি। আপনি কি বিশ্বাস করতে পারবেন, আমার বিবাহিত স্ত্রীর দিনমোহরের 1 কোটি টাকা শোধ করার জন্য আমার সেই স্ত্রীর কাছে জিম্মি রাখতে হয়েছে আমার মাকে? কি বিশ্বাস? আপনার বিশ্বাস করতে কষ্ট হলেও এটাই সত্যি। টাকা ছাড়া আমার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চাইলে আমাকে স্বামীর দাবি ত্যাগ করে আমাকে আমার স্ত্রীর বাড়িতে সারা জীবন চাকর হয়ে থাকতে হবে। কিন্তু আমার মায়ের বিশ্বাস তার সন্তান কখনো হার মানবে না। তাই টাকার জন্য আমি জীবন মরণের কঠিন বাজি ধরতে সব সময় প্রস্তুত। তুমি পারবে ইকবাল।
তোমার এই ইচ্ছাটা তুমি ঠিকই পূরণ করতে পারবে, আর এজন্যে আমি তোমাকে সব ধরনের সহযোগিতা করব। তুমি দেনমোহরে কোটি টাকার জন্যে তোমার যে মাকে জিম্মি রেখেছ, সেই মায়ের কাছেই তোমার স্ত্রীর উঁচু মাথাটা নত করার জন্যে, তোমার ব্যবসা শুরু করার জন্যে যত টাকা লাগে, যত ব্যাংক গ্যারান্টি লাগে আমি দেবো তোমাকে। আমার জন্য আপনি এত কিছু করবেন? ইয়েস, করব। আর এই জন্যে করব, আমি যে আজ এখানে দাঁড়িয়ে কথা বলছি সেটা তোমার জন্য। তাছাড়া আমিও তোমার মতো একদিন গরিব ছিলাম, তাই গরিবের কষ্ট আমি বুঝি। তুমি তৈরি হয়ে নাও ইকবাল। মনে করো আজ এই মুহূর্ত থেকে তোমার জীবনের যুদ্ধ শুরু। সম্মানিত সদস্যবৃন্দ, আমি ব্যবসায়ী সমিতির নির্বাচন 2008-এর নির্বাচনী ফলাফল ঘোষণা করছি। 2008 সালের নির্বাচনে জনাব আইকের নেতৃত্বে সবুজ প্যানেল সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীর নেতৃত্বাধীন হলুদ প্যানেলের বিরুদ্ধে বিপুল ভোটে জয়লাভ করেছে। আমি সবুজ প্যানেলের এই বিজয়কে স্বাগত জানানোর জন্য হলুদ প্যানেলের পক্ষ থেকে সাবেক সভানেত্রী চৈতি চৌধুরীকে মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। উপস্থিত সুধীজন, আমি পরপর দুবার সভাপতি হিসেবে এই সমিতির দায়িত্ব পালন করেছি। এবার আমি হেরে গেছি। নির্বাচনে জয় পরাজয় আছে, এটা সবাইকেই মেনে নিতে হবে। তবে আমি আজও জানি না কে এই মিস্টার আইকে। তবুও তার বিজয়কে আমি স্বাগত জানাচ্ছি এবং মঞ্চে এসে বিজয় মালা পরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। ম্যাডাম চৈতি চৌধুরী, আমাকে দেখে নিশ্চয় সেই ইকবাল মনে হয়নি যাকে তুমি তোমার বাড়ির চাকর বানানোর জন্য কাল রাত পর্যন্ত লাখ টাকার পালঙ্কে শুয়ে স্বপ্ন দেখেছ।
লুক ম্যাডাম চৈতি চৌধুরী, ভালো করে তাকিয়ে দেখো, আমি সেই ইকবাল। এখন নিশ্চয়ই তোমার স্বপ্ন ভেঙে চৌচির হয়ে গেছে, আর হওয়াটাই স্বাভাবিক। কারণ যে ইকবাল এখনো দিনমোহরের কোটি টাকা শোধ করে তার মাকে জিম্মি দশা থেকে মুক্ত করতে চায়নি, সেই ইকবালের এত বড় উত্থান মেনে নিতে কষ্ট হওয়ারই কথা। কিন্তু আমি সেই ইকবাল যাকে তুমি তোমার বাড়ির পোষা কুকুরের চেয়ে কম দামি মানুষ মনে করেছিলে। আমি সেই ইকবাল যাকে তুমি ফুলের বাসরে স্বামী হওয়ার অযোগ্য ঘোষণা করেছি। ভাবতে পারো তাহলে এখনো কেন আমার মা তোমার বাড়িতে, কেন মাকে মুক্ত করে আনতে চাইনি? এই না যাওয়ার জন্য আমার হৃৎপিণ্ডের প্রতিটি শিরায় শিরায় অনেক কষ্ট জমা করে লুকিয়ে রেখেছে, কাউকে জানতে দেই। কেন জানো? তোমার বাড়ি থেকে আমি আমার মাকে বের করে আনবো না, তোমাকে তোমার বাড়ি থেকে বের করে দেব বলে। শুধু এই দিনটার জন্য আমি নিজে কষ্ট পাচ্ছি, আমার মাকেও কষ্ট দিচ্ছি। আমার এই ইচ্ছা পূরণের আর বেশি দেরি নেই। আজ তোমার পতন শুরু হওয়ার প্রথম দিন। শেষ দিনটার জন্য প্রতিটি প্রহর প্রতিটি মুহূর্ত টেনশন নিয়ে অপেক্ষা করো, কখন তোমাকে উপরতলা থেকে টেনে হেসড়ে নিচে নামাবো। শুধুমাত্র এই কথাগুলো বলার জন্যই আমি তোমার পথ আগলে দাঁড়িয়েছি। গুড বাই ম্যাডাম চৈতি, গুড বাই। ইকবাল, কি হয়েছে? আমার মাকে ওরা অনেক কষ্ট দিচ্ছে। আমার মা হচ্ছে আমার আত্মা, আর সে আত্মাকে ওরা কষ্ট দিচ্ছে। আমি জানি তুই তোর মাকে কত ভালোবাসিস। প্রতি রাতে তুই এভাবে চিৎকার করে উঠিস, আর কতদিন এভাবে কষ্ট করবি? দামি খাট দামি বিছানা ছেড়ে নিচের ফ্লোরে ঘুমাস। কি করবো বল, চৈতি তো আমার মাকে খাটে ঘুমাতে দেয় না। হয়তো ওরা রান্নাঘরে বা বারান্দায় ঘুমাতে দেয়। তুই বল, মাকে রেখে আমি কি করে খাটে ঘুমাই? দেখো বাবা, তোমার আত্মা যেমন তোমার মায়ের জন্য কাঁদে, তেমনি তোমার মায়ের আত্মাও তোমার জন্য কাঁদে। ইকবাল, রাতে রাতে শাশুড়ির সেবা করে আর দিনে আমাদের বোকা বানায়। হ্যাঁ সানি, কি বলবি বলে ফেল। ভালো হোক মন্দ হোক আমি সরাসরি কথা বলা পছন্দ করি। তাহলে সরাসরি বলেই ফেলি, আমি ঠিক করেছি, বিয়ে করব। সত্যি? তাহলে তোর জীবনে বিয়ের ফুল ফুটবে। আমি তো ভাবতাম তুই চিরকুমার ক্লাবের সভাপতি হয়ে থাকবি। মোটেও না, আমি মনে করতাম আমার পছন্দের মেয়ে। বল না রে, মেয়েটিকে বল বল বল। তুই কিরে, খুশি হয়েছিস না অবাক হয়েছিস, কোনটা? ধ্যাত, কি সব বলছিস? শোন, ওসব কথা থাক। আমার কি মনে হচ্ছে জানিস,
তুই খুশি হয়েছিস, কিন্তু ইকবালের কথা ভাবছিস। শোন, যে একবার চলে গেছে সে আর ফিরে আসবে না। শোন, তোকে কিন্তু আমি একজন ভালো বন্ধু মনে করি। তুই সেই বন্ধুত্বের সম্পর্কটা কেমন যেন করে দিলি, কোথায় যেন হঠাৎ করে একটা ছন্দপতন হয়ে গেল। শোন, আমার মাথাটা ঝিমঝিম করছে। আমি এখন চলি। আমি জানি তুই কেন রাজি হলি না। তোর বিয়ে একটা কেন, 10টা হলেও আমি তোকে বিয়ে করবই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ম্যাডাম, অসময়ে আপনাকে বিরক্ত করার জন্য আমি দুঃখিত, কিন্তু না এসে পারলাম না। আমাদের জন্য একটা দুঃসংবাদ আছে ম্যাডাম। ম্যাডাম, ব্যাংক লোন পরিশোধ করার টাইমটা আর এক্সটেনশন করে নাই। আমাদের চিঠি ব্যাংক রিজেক্ট করেছে, আর ব্যাংক থেকে যে চিঠিটা দিয়েছে তাতে স্পষ্ট করে লেখা আছে, নির্দিষ্ট সময়ের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে আপনার ইন্ডাস্ট্রি, বাড়ি, গাড়ি সবকিছু নিলামে তুলবে। প্লিজ ম্যাডাম, একটা কিছু করুন। ঠিক আছে, আপনি অফিসে যান, আমি আসছি, দেখি কি করতে পারি। ওকে ম্যাডাম, আসসালামু আলাইকুম। আরে মামুনি, এতে ঘাবড়ানোর কি আছে? এটা কোনো সমস্যা হলো? তুমি কি মনে করেছো মামা? বুঝতে পারছো আর মাত্র 2 দিন বাকি, আর একটা দুটো টাকা নয়, 50 কোটি টাকার মামলা। কে দেবে আমাকে এই টাকা? কেন, সানি বাবাজি দেবে? সানি? তুই আমার কাছে আসার সিদ্ধান্ত নিয়ে ভালো করেছিস। মামা মাকে ফোন করেছিল, জানিস আমি মামাকে বলে দিয়েছি আর কেউ না জানুক। তুমি আর মামি তো জানো আমি চৈতির জন্য দুনিয়াটা লুটিয়ে দিতে চাই। বল চৈতি, কোন শর্তে তুই টাকাটা নিতে চাস? শর্ত? হ্যাঁ শর্ত। 1 নম্বর শর্ত, তুই আমাকে বিয়ে করতে রাজি হলে শুধু ব্যাঙ্গালোরের টাকা কেন, আমার সবকিছু তোকে আমি দিয়ে দিব। আর 2 নম্বর শর্ত? বউ হিসাবে না পেলেও তুই যদি আমার সাথে 1 রাত কাটাস তাহলে আমি তোকে 50 কোটি টাকা দিব। তুই কি মনে করেছিস আমি নষ্টা মেয়ে? দেহ ব্যবসাটা আমার পেশা। হাহ। তোর কাছে টাকার জন্য আমি নিজেকে বিক্রি করতে ছুটে এসেছি? তুই যদি মনে করে থাকিস তোর মতো সওদাগরের কাছে আমাকে আমি নিলামে তুলবো, তাহলে তুই ভুল করেছিস, ভুল। শোন, তোকে দেখে যত বেশি ঘৃণা হচ্ছে তার চেয়ে অনেক বেশি ঘৃণা হচ্ছে নিজের প্রতি নিজে। যে তোর মতো লোফারকে আমি বন্ধু মনে করেছিলাম। ছি! সানি! চৈতি, আমি জানি আজ থেকে তোর আমার বন্ধুত্ব শেষ, কিন্তু তুই যাতে আমাকে সারা জীবন মনে রাখিস সে অবস্থা করেই তোকে আমি এখান থেকে ছাড়বো। ভালো হচ্ছে না, ছাড়, সানি! সানি! সানি, কি করছিস? চুন্নু, আনোয়ার, আবুল, কামাল, ওকে ধর।
আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ। আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসতো। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। কি জানতে না? আমার আপনজন হয়ে এত বড় শত্রুতা করেছিলে কিসের লোভে? বলো কিসের লোভে? বলো কিসের লোভে? চুপ চুপ। আর একটা কথা না বলে তুমি এই মুহূর্তে তোমার বউকে নিয়ে এ বাড়ি থেকে বেরিয়ে যাও। একদম ঠিক বিচার আপামনি। দুষ্ট গরুর চাইতে শূন্য গোয়াল অনেক ভালো। ও মা, ওই মা, বাইরের বাড়ি থেকে নাইলে কিন্তু তোমাকে আমি ঘাট ধরে বাড়ি করে দেবো। বাইরে থেকে যাও, যাও কই যাও। এরাই কি আমার বাবা মা? আমি আগেই বলেছি আমি একজন পরোপকারী মানুষ। আর তাছাড়া আপনি যদি রাস্তায় ধর্ষিতা হতেন তাহলে আপনার আগে আমার নামটাই পত্রিকার হেডলাইনে চলে আসতো। সবাই বলতো শিল্পপতি ইকবাল খানের স্ত্রী ধর্ষিতা। মা, তুমি শুধু দোয়া করো মা, আমি যেন শত্রুকে সবচেয়ে বড় বন্ধু মনে করি, ওর মনের মতো হতে পারি। আমি যেন ইকবালের মনের আকাশে এক ফালি চাঁদ হয়ে মেঘ সরিয়ে জ্যোৎস্না ছড়িয়ে দিতে পারি। চৈতি আমাকে বের করে দিয়েছে, তাতে আমার কোনো কষ্ট হয়নি। আমার কষ্ট হয়েছে তোমাকে অপমান করার জন্য। কিন্তু এই অপমানের জবাব তোমাকে দিতেই হবে। আর এই জবাব দেওয়ার একমাত্র রাস্তা নিলামে সবকিছু কিনে নিয়ে চৈতিকে ঘাড় ধরে বাড়ি থেকে বের করে দেওয়া। তুমি ঠিকই বলেছ মামা, আমি নিলাম ডাকবো, অবশ্যই নিলাম ডাকবো। আজকে আমরা যে নিলাম ডাকতে যাচ্ছি তা হচ্ছে চৈতি গ্রুপ অফ কোম্পানির বাড়ি ঘর সহ সমস্ত সম্পত্তি। ব্যাংক থেকে ঋণ নিয়ে সময় মতো পরিশোধ করতে পারেনি বলে ব্যাংক চৈতি গ্রুপ অফ কোম্পানিকে দেউলিয়া ঘোষণা করছে। 10 কোটি, 10 কোটি 1, 10 কোটি 2, 15 কোটি, 15 কোটি 1, 15 কোটি 2, 30 কোটি, 30 কোটি 1, 30 কোটি 2, 50 কোটি, 50 কোটি 1, 50 কোটি 2, 50 কোটি 3। হিট। থ্যাংক ইউ মিস্টার ইকবাল।
করে সম্ভব? হ্যালো, ম্যাডাম, ইকবাল খান নামে একজন নব্য শিল্পপতি আপনার সবকিছু নিলামে কিনে নিয়েছেন। মা, মা গো, মা, তোমার চৈতে হেরে গেছে মা, তোমার চৈতে হেরে গেছে। মা, আমার জন্য তুমি অনেক কষ্ট করেছো মা, আমাকে তুমি ক্ষমা করে দাও না, আমাকে তুমি ক্ষমা করে দাও। ইকবাল, আমাকে তুমি ওঠ ক্ষমা বাবা, করে দাও, মা। ওঠ। কিসের ক্ষমা? দেনমোহরের টাকাটা কি এনেছিস? মা, মা, তোমার ছেলে তোমার দোয়াতে আজ কত টাকার মালিক হয়েছে তা তুমি জানো না মা, কিন্তু ওই চৈতি চৌধুরী খুব ভালো করেই জানে। তাহলে যা, চৈতিকে দেনমোহরের টাকাটা দিয়ে আমার অহংকারটা ওর কাছে সত্যি করে দে বাবা। চৈতি চৌধুরী, চৈতি চৌধুরী, এই দলিলগুলো কিসের জানো না? এই বাড়ির, চৈতি চৌধুরীর মিল, ইন্ডাস্ট্রি, সবকিছুর। আর এই সবকিছুর মালিক এখন থেকে তুমি মা। হ্যাঁ মা, এসো এসো। এসো মা, এসো। দাঁড়াও মা, এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও মা। নাও ধরো, আয় আয়, আয়।
আমি এই দৃশ্যটাই দেখার জন্য এতদিন অপেক্ষা করেছিলাম মা। দেখ, উপরের দিকে তাকিয়ে দেখ, আমার মায়ের তুলনায় তোকে কত ছোট মনে হচ্ছে। এই নে তোর 3 নম্বরের টাকা। টাকা না, টাকার সাথে তোকে তালাক দেওয়ার কাগজটাও এনেছি। তুই বলেছিলি না তোর স্বামী হওয়ার কোনো যোগ্যতা আমার নেই? আজ আমি বলছি, ভালো করে শোন, আমার স্ত্রী হওয়ার কোনো যোগ্যতাই তোর নেই। তুই বলেছিলি না আমার স্ত্রী হতে পারে কাজলের মতো কোনো বস্তির ফকিন্নি মেয়ে? তাই আমি ঠিক করেছি তোকে তালাক দিয়ে আমি ওই বস্তির ফকিন্নি মেয়েটাকেই বিয়ে করব। কাজল, নে তালাকনামায় সই কর। তুই কি মনে করেছিস তালাকনামা ছিঁড়ে ফেললেই আমার কাছে তুই স্ত্রীর মর্যাদা পাবি? কখনো না। তোকে আমি এখন এই মুহূর্তে মুখে তালাক দেব। এক তালাক, দুই তালাক, কাকে তুই তালাক দিচ্ছিস? যে আমার মাকে কাজের মহিলা করে রেখেছে। কে বলেছে তোকে? তোকে কে বলেছে? চৈতে ওর জেদের কারণে তোকে মেনে নিতে পারেনি সত্য, কিন্তু ও আমাকে মায়ের মর্যাদা দিতে এতটুকু ভুল করেনি। আজ তুই বাড়ির মালিক সেজে চৈতেকে বের করে দিচ্ছিস, চৈতেকে তালাক দিয়ে কাজলকে বিয়ে করবি। তুই আমার সেই ইকবাল আর নেই। প্রতিশোধের নেশায় তুই অন্ধ হয়ে গেছিস। মা চৈতি, তুই এই দেনমুহুরের একটা টাকাও স্পর্শ করবি না। ওর টাকা ওর কাছেই থাক। না, যে সন্তান বউ তালাক দিতে চায় সেই সন্তানের মা আমি না। চল চৈতি। দাঁড়াও মা, তোমরা দুজনেই তো দুজনের কথা বললে না, আমাকে কিছু বলতে দাও। তোমার সন্তান তো অন্যায় কিছু করেনি, আমি তো ওকে কম অপমান করিনি, তাহলে কেন প্রতিশোধ নিতে চাইবে না? আমি সত্যি তো একটা অহংকারী মেয়ে ছিলাম। আমার সেই অহংকারী জেদটা আমাকে আজ উপর সিঁড়ি থেকে নামিয়ে এখানে এনে দাঁড় করিয়েছে। এজন্য আমি কাউকে দায়ী করতে চাই না। আজ আমি একাই বাড়ি থেকে চলে যাব। আমার জীবন যুদ্ধে আমি কাউকে অংশীদার করতে চাই না। মা, মা গো, তুমি আমার জন্য যে কথাটা বললে, আমার নিজের মা বেঁচে থাকলে
হয়তো এই কথাটাই বলতো। আজ আজ আমার শত্রু আমি নিজেই। তাই তো আমার জন্য আমি তোমাদের এত বড় সুখের অংশীদার হতে পারলাম না। অথচ অথচ তুমি আমার কষ্টের ভাগীদার হতে চাইছো। আমি তালাকের কাগজটা ছিঁড়ে ফেললেও তোমার ছেলেকে তোমার সামনে কথা দিয়ে যাচ্ছি, আমি কোনোদিন স্ত্রীর দাবি নিয়ে তোমার ছেলের সামনে ফিরে আসবো না। বৌমা, শুধু এই ডাকটাই, শুধু এই ডাকটাই আর একবার ডাকো মা। মা চলে যাবার আগে অন্তত এই সান্ত্বনাটুকু নিয়ে যাই, আমি তোমার ছেলের বউ হতে না পারলেও তোমার তো বৌমা হতে পেরেছি। ওই তো ধর। তোর তো সব শেষ, এবার তুই আমার সাথে চল। চৈতি আমার স্ত্রী, ওর গায়ে হাত দেবার চেষ্টা করলে তোর হাত আমি কেটে ফেলবো। আন্ডার অ্যারেস্ট। হ্যান্ডকাপ লাগাও। ইয়েস স্যার। এই, সবাইকে নিয়ে চলো। আমি পলাই। কাজল, কাজল, এ তুই কি করলি? তোকে ভালোবেসে তোর বউ হতে পারিনি সত্য, তারপরও আমি হারিনি। ইকবাল দেখ, আমার হাতের রেখাটা কিন্তু মুছে গেছে। এই মুছে যাওয়ার মাঝে আমি তোকে খুঁজে পেয়েছি। চৈতের ভালোবাসায়। কাজল, আমি তোর সামনে দাঁড়িয়ে তোকে বুক পেতে বাঁচাতে পারিনি, অথচ চৈতি তোর জীবন বাঁচিয়ে রেখে তোকে বাঁচিয়ে দিয়েছে। ভালোবাসার খেলায় সত্যি আমি হেরে গেলাম।